মণিপুর গ্রামের রঘুবীর তার ৮ বছরের মেয়ে কাব্যাকে নিয়ে থাকত। স্ত্রী মারা যাওয়ার পর সে লোভী নারী পদ্মাকে বিয়ে করল, যে তার সাথে করে ১০ বছরের ছেলে নিয়ে এসেছে। আজ আমাদের বিয়ের প্রথম রাত। পদ্মা, আমাদের এখানে অর্থ সম্পত্তির কোনো অভাব নেই। আমি তোমাকে তাই বিয়ে করিনি। আমি তোমাকে বিয়ে করেছি যেন আমার মেয়ে কাব্যের কখনো মায়ের অভাব না হয়। সে মাত্র ৮ বছরের, তাকে সবসময় মায়ের ভালোবাসা দেবে তুমি, এটাই আমি চাই। আপনি যখন আমার ১০ বছরের ছেলেকে মেনে নিতে পেরেছেন, তাহলে আমি কেন পারব না? আমি তাকে অনেক ভালোবাসব এবং তাকে কখনোই মায়ের অভাব বুঝতে দেব না। হে পদ্মা, আমি তোমার কাছ থেকে ঠিক এই কথাটাই শুনতে চেয়েছিলাম। যাক, এবার তাহলে আমি নিশ্চিন্তে থাকতে পারি, কি বলো? বাবা, আর কয়েকদিনের কথা, খুব তাড়াতাড়ি তোমার কাছে সবকিছু হবে। এই সব সম্পত্তি যা কিছু আছে সব তোমার হবে। আমি সব তোমার নামে করিয়ে দেব। এর জন্য আমাকে যা করতে হোক আমি করব। ঠিক তখনই কাব্যা সেখানে এসে তোড়ে। মা, আমার খুব জোরে খিদে লাগছে, কিছু খেতে দাও না। আমার আলুর পরোটা খেতে ইচ্ছে করছে, আমাকে ওটাই দিও। আচ্ছা ঠিক আছে কাব্যা, বসো, আমি তোমার জন্য এখনই বানিয়ে নিয়ে আসি। এই বলেই পদ্মা রান্নাঘরে চলে যায়। মা, তুমি তো আজ আমার সব খেলনা ভেঙে দিয়েছিলে, আর তুমি ওর জন্য আলুর পরোটা বানাচ্ছ। তুমি কি আমার মা না ওর মা? কাকে মা মনে হয়? আমি তোমার সাথে কথা বলবো না। বাবা, আমরা এখন ওর বাড়িতেই থাকছি। ওর ওপর যদি একটু ক্ষতি হয়, তবে তোমার বাবা আমাদের এখান থেকে তুলে দেবেন। তাই এখন চুপ করো, সময় আসলে সব বদলে যাবে। এভাবেই অনেক দিন কেটে যায়। একদিন পদ্মা বাজারে যাওয়ার জন্য বের হয়। যাওয়ার পথে পদ্মা দেখে দুটি মহিলা তাদের গ্রামের জঙ্গলের ব্যাপারে কিছু গোপন কথা বলছে। শুনেছ, জঙ্গলে একটা তান্ত্রিক এসেছে, অনেক তন্ত্রবিদ্যা করে। কেমন জানি কবে কার ক্ষতি করে ফেলবে কেউ জানে না। যারা ওই জঙ্গলে যায় কেউ আর ফিরতেও দেখে না। হ্যাঁ, আরও শুনেছি ওটা খুবই বিপজ্জনক। যার ওপর ওর নজর পড়ে সে বাঁচে না, চাই মানুষ হোক বা পশু, ওর কাছে বলি চড়ানোই পড়ে। আমি তো শুনেছি ও একটা কন্যার বলি দিয়েছে এবং আবার আরেক কন্যাকে বলি দেওয়ার কথা বলছে। এইসব কথা পদ্মা মনোযোগ দিয়ে শুনল। মেঘ গেল, মেঘ মিলল। হঠাৎ তার মাথায় এক কৌশল ঢুকল। কাব্যাকে পথ থেকে সরিয়ে দেওয়ার উপায় মিলেছে। এভাবেই সে দ্রুত করে বাজারে চলে যায় আর তার কাজ সেরে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আরে, এত দেরি! কোথায় ছিলে তুমি? বাজার থেকে এলে এত সময় লাগে? কিছু নয়, ভিড় ছিল। আজকের বাজারে প্রচুর পরিমাণে ভিড় ছিল, তুমি গেলে বুঝতে পারতে। এখন এসব বাদ দাও, তাড়াতাড়ি গিয়ে কিছু ভালো খাবার বানিয়ে দাও, পেটে ইঁদুর দৌড়াচ্ছে। ঠিক আছে, তুমি গিয়ে বসো, আমি এক্ষুনি তোমার জন্য খাবার বানিয়ে নিয়ে আসছি। পরদিন সকাল সকাল পদ্মা বের হয়ে পড়ে জঙ্গলে সেই তান্ত্রিকের কাছে যাওয়ার জন্য। হাও পদ্মা, হে, আমি জানি তুমি আমার কাছে অবশ্যই এসেছো। হ্যাঁ মহারাজ, আপনি ঠিকই ধরেছেন, কিন্তু আপনি কি করে জানলেন? কারণ তোমার মনটা যে লালস্যে ভরা তা শুধু আমিই পূরণ করতে পারি। মহারাজ, আমি চাই যে আমার ছেলে অমন রঘুবীরের সমস্ত সম্পত্তির একমাত্র মালিক হয়ে উঠুক, কিন্তু তার মেয়ে কাব্যা আমাদের পথের সবচেয়ে বড় বিঘ্ন। আপনি তাকে আমাদের পথে সরিয়ে দিন। ঠিক আছে, তার কুণ্ডলী দেখা। আমার কাছে কুণ্ডলী নেই, কিন্তু তার বয়স ৮ বছর ২ মাস। নাম কাব্যা। সে রঘুবীরের প্রথম সন্তান, মা মারা গেছেন। এই মেয়ে সাধারণ নয়, তার ভাগ্যে
ব্যাপক ধন সম্পদ এবং একটি গোপন রহস্য লুকিয়ে আছে। আমি সরাসরি তাকে হত্যা করতে পারবো না। মহারাজ, আপনার কাছে নিশ্চয়ই কোনো উপায় আছে, কিছু উপায় বলুন। এটি জীবিত থাকলে তোমার ছেলে কখনোই সম্পত্তির মালিক হতে পারবে না। তা কঠিন কিন্তু অসম্ভব নয়। জঙ্গলের দক্ষিণে একটি অভিশপ্ত গুহা আছে, তাকে সেখানে ফেলে দাও। গুহার শক্তিই তার অবসান ঘটাবে। তান্ত্রিকের সাথে কথাবার্তা শেষ করে পদ্মা বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। পরদিন সকালে পদ্মা কাব্যাকে গুহার ভিতরে নেওয়ার জন্য চল চাতুরি করতে থাকে। শোন কাব্যা, আজকে তুমি আর আমি একটি মন্দিরে দর্শন করতে যাব। তোমার বাবার জন্য আমি মানত করেছি। বাবা কি এই ব্যাপারে জানে? আমি বাবাকে জানানো ছাড়া দূরে কোথাও যেতে পারবো না। হে কাব্যা, আমি আগে থেকেই তোমার বাবাকে সবকিছু বলে রেখেছি। এখন চলো, আমার সাথে দেরি হয়ে যাচ্ছে। তারপর পদ্মা কাব্যাকে নিয়ে বের হয়ে পড়ে সেই গুহাতে নেওয়ার জন্য। মা, আমরা এটা কোথায় এসেছি? এটা তো গভীর জঙ্গল, এখানে মন্দির কোথায়? আমার তো খুব ভয় লাগছে। আরে বেটি, ভয় পেও না, আমি আছি তো তোমার সাথে। এই সামনে একটি মন্দির আছে, চলো সেখানে। পদ্মা কাব্যাকে নিয়ে একটি গুহার সামনে গিয়ে উপস্থিত হয়। বেটা দেখো, সামনে এই গুহা দেখতে পাচ্ছ? এর ভেতরে শুধু বাচ্চারা যায় আর মাতারানী তাদের দর্শন দেন। তাই তুমি ভেতরে ঢোকো এবং প্রণাম করে এসে যাও। আমি এখানেই বাইরে দাঁড়িয়ে রইব। মা, আমার ভয় লাগছে, আমি একা যাব না। তুমি আমার সাথে আসো না মা। এখন দেখো বেটা, যদি বয়স্কদের ভেতরে যেতে দেওয়া হতো তবে আমি অবশ্যই তোমার সাথে যেতাম। আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু এটা মায়ের নিয়ম যে কেবলমাত্র বাচ্চারাই একা ভেতরে যাবে। ঠিক আছে মা, আমি যাচ্ছি। তুমি কিন্তু এখানেই থাকবে, এখান থেকে কোথাও যাবে না। এটা বলে কাব্যা গুহার ভিতরে চলে যায়। এখন আমাকে এখান থেকে দ্রুত চলে যেতে হবে। এই জঙ্গলে যেই গিয়েছে কখনো ফিরে আসেনি এবং সে এখন আর ফিরে আসবে না। এরপর পদ্মা তাড়াতাড়ি করে সেখান থেকে চলে আসে। আরে, এখানে তো ঈশ্বরের কোনো মূর্তিই নেই। আমি কোথায় চলে এসেছি? আমি ফিরে যাব, আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। মা, মা, তুমি কোথায়? কাব্যা চারপাশে তাকায়, কিন্তু কোনো লোক নেই। তখন সামনে একটি পাথরের মূর্তি দেখা যায়। এই ধরনের মূর্তি কি? কাব্যা ভাবতে থাকে। হয়তো মা তাই বলছিলেন দর্শন করতে। কাব্যা মূর্তিটিকে ছুঁড়ে দেখে। অচানক মূর্তির মধ্যে থেকে রানী প্রকাশিত হয়। তুমি কে? আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি। ভয় পেও না মেয়ে, বহু বছর ধরে আমি এই পাথরের মূর্তিতে সাপগ্রস্ত ছিলাম। তোমার স্পর্শে আমার সাপ ভেঙে গেছে এবং আমি এখন মুক্ত। তুমি এত বছরের জন্য মূর্তিতে ছিলে? হ্যাঁ, আমি তোমার অপেক্ষা করছিলাম আর আজ তোমার কারণে আমি মুক্ত। মা আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন, আমি খুব ভয় পাচ্ছি। কেঁদো না, যেমন তুমি আমাকে মুক্ত করেছ তেমনি আমি তোমাকে প্রতিটি বিপদে রক্ষা করব। এটা একটা জাদুর বেষ্টনী, এটা তোমাকে সব সময় নিরাপদ রাখবে। কেউ তোমার কোনো রকম ক্ষতি করতে পারবে না। এ কি সত্যিই আমাকে রক্ষা করবে? হ্যাঁ মেয়ে, তুমি যখনই বিপদে পড়বে এটা তোমার কিছুই হতে দিবে না। হয়তো আমি নিরাপদে আমার বাড়িতে ফিরে যেতে পারবো। ভাবতে ভাবতে সে একটু এগোয়। ঠিক তখনই কালিয়া ডাকু তার লোকদের নিয়ে উপস্থিত হয়। হা হা, আজ ভাগ্য তো আমার দরজায় এসে কড়া ডাকি দিয়ে যাচ্ছে। একটা ছোট মেয়ে, উপরন্তু চেহারা আচরণ থেকে স্পষ্ট ভালো পরিবারের। আমরা ওকে অপহরণ করে বিক্রি করে দেব, তবেই তো অনেক সোনা দানা এবং টাকা পাব।
মালিক, আপনি ঠিক বলছেন। ওর জামাকাপড় আর চেহারা দেখে তো বোঝাই যাচ্ছে ওর বাড়িও অনেক ধনী হবে। আমরা যদি ওকে মুক্তিযোদ্ধার পরিবর্তে মুক্তিপণ নিলাম, বছরে বছর ধরে চুরি ডাকাতি চালাতে হবে না। আমি তোমার সাথে যেতে চাই না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। কাব্বা কেঁদে চিৎকার করে বলে, আরে কিভাবে তোমাকে ছেড়ে দেব? তুমি তো আমার জন্য সোনার ডিম দেওয়া মুরগির মতো। যদি তোমাকে বিক্রি করে দিই, আমি রাজাও হয়ে যাব। এই ছোটখাটো ডাকাতিতে আমাদের চালানো যাবে না। এখন কিছু বড় করার সময় এসে গেছে। না, আমাকে ছেড়ে দাও, আমি তোমার কোনো ক্ষতি করিনি। এরপর ডাকাতরা যখন কাব্বাকে ধরতে আসে তখন একটি অদৃশ্য শক্তি এসে তাদের আটকে দেয়। আরে কি ব্যাপার, আমি নিজের জায়গা থেকে নড়তে পারছি না কেন? ওস্তাদ, আমিও তো নড়তে পারছি না। আমার মনে হয় এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয়। ওস্তাদ, বাঁচতে চাইলে চলেন পালিয়ে যাই। এরপর ডাকাতরা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কি ব্যাপার, এই ডাকাতগুলোর আবার কি হলো? এরা হঠাৎ এভাবে দৌড়ে চলে গেল কেন? অন্যদিকে রঘুবীর তার মেয়েকে সকাল থেকে দেখতে পাচ্ছে না, তাই তার স্ত্রীকে ডেকে জিজ্ঞেস করে, পদ্মা কাব্বা কোথায়? তাকে সকাল থেকেই দেখা যাচ্ছে না। তাড়াতাড়ি তাকে আমার কাছে নিয়ে আনো। আমিও তো তাকে অনেকবার খুঁজেছি, কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না। বাবা, বাবা, আমি কাব্বাকে দেখেছি। সে জঙ্গলের দিকে যাচ্ছিল। সে একা ছিল। হে ঈশ্বর, আমার মেয়ের রক্ষা করো। হে হারিয়া বীরজু, তাড়াতাড়ি চলে এসো, খুঁজে বের করো আমার মেয়েটি কোথায় আছে। ওর কিছুই হবে না, তোমাকে মাটি উল্টালেই হবে বা আকাশ খুঁড়ে দেখতেই হবে। আমার মেয়েটি ঠিকঠাক ফিরে চাই, তাড়াতাড়ি যাও। জি মালিক, আমি ছোট বেবিকে নিয়ে ফিরেই আসব। এজন্য আমাকে যাই করতে হোক, আমি আপনার বিশ্বাস ভাঙব না মালিক। আমি আমার পুরো চেষ্টা করব। হারিয়া বীরজু বেরিয়ে যায় কাব্বাকে খুঁজে আনতে। আমি তোমাকে বিয়ে করেছিলাম শুধু এই জন্য যে আমার মেয়েটা যেন মায়ের ভালোবাসা পায়, কিন্তু তুমি এত বড় অবহেলা করবে আমি ভাবতেও পারিনি। জানি না আমার মেয়ে কোন অবস্থায় আছে, কোথায় আছে। হে ওপরেরওয়ালা, আমার মেয়েটাকে রক্ষা করো। কয়েকদিন পর জঙ্গলে কাব্বা ক্ষুধায় তৃষ্ণায় ক্লান্ত এক গাছের নিচে বসেছিল, অর্ধচেতন অবস্থায়। আরে এই বাচ্চা এখানে একা কেন পড়ে আছে? মনে হচ্ছে বহুদিন ধরে ক্ষুধার্ত তৃষ্ণার্ত। আমাকে ওর সাহায্য করতে হবে। বেটি, তুমি কে? এখানে কি করছো? আমার কিছুই মনে নেই। আমি হারিয়ে গেছি। আমার বাড়ি কোথায় আমি জানি না। আমি কিভাবে যাব? চিন্তা করো না বেটি, আমি তোমার বাবার মতোই মানুষ। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে আমার বাড়ি নিয়ে যাব। সে কাব্বাকে তুলে নিজের কুঁড়ে ঘরে নিয়ে আসে। আরে ভাগ্যবতী, এই মেয়েটাকে কোথায় পেলে? জঙ্গলে গাছের নিচে বসেছিল। ক্ষুধার্ত তৃষ্ণার্ত ছিল, কিছুই বলতে পারছিল না। তাই ভাবলাম ওকে সঙ্গে নিয়ে আসি। ভালো করেছ। যেহেতু আমাদের কোনো সন্তান নেই, আমাদেরও একটি মেয়ে ছিল যে বহু বছর আগে আমাদের ছেড়ে চলে গেছে, কিন্তু জানি না কেন এই মেয়েটাকে দেখে মনে হচ্ছে যেন সে আমাদেরই সন্তান। হ্যাঁ ভাগ্যবতী, এখন থেকে এই মেয়েটাই আমাদের সাথে থাকবে। কাব্বা তাদেরই মা বাবা হিসেবে মেনে নেয় এবং চোখের পলকে 10 বছর কেটে যায়। আর কাব্বার বয়স হয়ে যায় 18 বছর। সে দেখতেও খুব সুন্দর হয়েছে। বাবা, আপনি এত পরিশ্রম কেন করেন? এখন আপনার বয়স হয়ে গিয়েছে, আপনার বিশ্রাম করা উচিত। আমি জঙ্গলে যাব, কাঠ কেটে বিক্রি করব। আপনি শুধু বাড়িতেই বিশ্রাম করুন। ও হে মেয়ে, তুমি তো আমারই মেয়ে। তোমাকে দিয়ে আমি কি এই ভারী কাজ করাতে পারি? এই কাজ তো পুরুষদেরই। না বাবা, এখানে পুরুষ নারীর কথা কেন হবে? এখন আমি আপনারই কন্যা,
তাহলে আমি কেন আপনার সাহায্য করতে পারি না? আপনাকে প্রতিদিন ভারী কাঠ বহন করতে দেখে আমার মন খারাপ হয়। ঠিক তখন শকুন্তলা বাইরে আসে। আরে বাবা মেয়ে, একে অপরের সঙ্গে কি নিয়ে ঝগড়া করছেন? একটু বলো তো দেখি। মা, বাবা আমাকে জঙ্গলে যেতে দেবেন না। আমি বলছি আমি কাঠ কাটব, কিন্তু তিনি মানছেন না। বেটা, তোমার বয়স কি? এখন তো তোমাকে আরাম করে খেলা গল্প করা উচিত, ভালো খাওয়া দাওয়া করা উচিত। মা, বাবাও বেশি বৃদ্ধ, আমি কিভাবে ওনাকে একা এই সব কাজ করতে দেব? তারপর কাব্বা লাকড়ি নিয়ে বাজারের দিকে যায়। এদিকে রঘুবীর 10 বছর পরও তার মেয়ের শোকে অসুস্থ হয়ে পড়ে। শোন বাবা, এখন রঘুবীর অসুস্থ হয়ে আছে, এটাই ঠিক সময় তার সকল সম্পত্তি তোর নামে করার। সে বুঝতেও পারবে না, তারপর সে মারা গেলে সবকিছুর মালিক হবি তুই। হে মা, তুমিই তো আমার ভরসা। যা যা করা লাগে সব করে নিও, আমি আবার এগুলা কম বুঝি। এখন আপনার স্বাস্থ্য ঠিক মনে হচ্ছে না, দিন দিন অবস্থা খারাপ হচ্ছে। তাই আমি ভাবছি যত জমি জমা আছে সব কাগজ তৈরি করো এবং সেই কাগজে মালিকের আঙুলের ছাপ নাও, তাহলে সব জমি অমনের নামে হয়ে যাবে। কিন্তু মালকিন, মালিক এখন ঠিক নেই। ঠিক হলে তিনি নিজেই নিজের ছেলে অমনের নামে দেবে। হ্যাঁ, আমি যা বলেছি ঠিক তেমন করো, বেশি কিছু বলার দরকার নেই। কাগজ তৈরি করো, জমি, বাড়ি, হাভেলি সবই অমনের নামে। মালিকের আঙুলের ছাপও নেবে, হ্যাঁ, অজ্ঞান অবস্থায়। তুমি শুধু আমার কথা মানো, আজ যদি সুযোগটা চলে যায় আর হাত লাগবে না। ঠিক আছে মালকিন, আপনি যেরকমটা বলছেন আমি কাগজ তৈরি করে আনছি। কাকা, একদম শুকনো লাকড়ি, চুলায় দিলেই জ্বলে উঠবে। নিয়ে নিন, কম দামে দিয়ে দিব। না মা, আমি লাকড়ি নিব না। লাকড়ি নেবেন না তো? আমার দিকে এভাবে চোখ বড় করে তাকিয়ে আছেন কেন? তোমাকে কেমন যেন চেনা চেনা লাগছে, আমার বোনের চেহারার মতো। আচ্ছা, তুমি কি রঘুবীরের মেয়ে? তার সাথে তো আমার বোনের বিবাহ হয়েছিল। না, আমি কোনো রঘুবীর নামে কাউকে চিনি না। আপনার কোথাও ভুল হচ্ছে, আমি এক গরিব কাঠুরিয়ার মেয়ে। তারপর লোক দুটি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে ওই দুষ্টু তান্ত্রিকের আবির্ভাব ঘটে। আহা আহা, এটাই সেই মেয়ে যার কুণ্ডলিতে অদ্ভুত শক্তি লুকিয়ে আছে। রাজকন্যার দেওয়ার শক্তি পেলে আমি সারা বিশ্বে সবচেয়ে শক্তিশালী হয়ে উঠব। আজ না হলে কখনো হবে না। আমাকে ওকে প্রাণে হারাতে হবে, আর তার শক্তি ও কঙ্গনি আমারই লাগবে। কাকা, একদম শুকনো লাকড়ি, চুলায় দিলেই জ্বলে উঠবে। নিয়ে নিন, কম দামে দিয়ে দিব। ওহে মেয়ে, তোমার কাঠ আমি চাই না, আমি তোমার কঙ্গনি চাই, আর তোমার ভেতরের সেই শক্তিও। আমি সেটা বের করে নিজে অজেয় করে তুলব। আর যদি তুমি মান না করো, তো আমি এখানেই এখনই তোমাকে শেষ করে দেব। না, আমাকে মেরো না, আমি তো তোমার কিছু করিনি। যদি আমার কিছু হয়ে যায় তো আমার বৃদ্ধ মা বাবা কি করবে? তাদের একমাত্র ভরসা আমি। তোমার বৃদ্ধ মা বাবারা তো তোমার প্রকৃত পিতার কথাও জানে না। তুমি রঘুবীর সিংহের প্রকৃত কন্যা, আর যে মহিলার কাছে তুমি আছো সে কেবল তোমার প্রাণ বাঁচিয়েছিল। সে তোমাকে লালন পালন করেছে, কিন্তু তুমি আসলে এই হাবেলির রাজকন্যা। সত্য বলো, তুমি কি এই সব জানো না? হ্যাঁ, আমার সব কিছু মনে আছে। আমার পিতা রঘুবীর সিংহ আর আমার সৎ মা, তিনি আমাকে ইচ্ছাকৃতভাবে সেই অন্ধকার গুহায় ফেলে দিয়েছিলেন যাতে আমি সেখানে মরি, কিন্তু আমি বেঁচে গেছি। তাহলে তুমি কেন তোমার বাড়িতে ফিরে যাচ্ছ না? কারণ আমি তার কাছে যেতে চাই না। যে নারী আমাকে মারবার চেষ্টা করেছে সে আমার সৎ মা, আর আমি আর কখনো তার চোখে মুখ দেখতে চাই না। তো ঠিক আছে, তোমার শেষ নিঃশ্বাস এখন আমার হাতে,
কিয়েকক্ষণ এলে আমি এখনই তোমাকে শেষ করে দেব। তারপর তান্ত্রিক যখন কাব্যাকে মারতে অগ্রসর হয় তখন একটি অদৃশ্য শক্তি তাকে আটকে দেয়। এরপর তান্ত্রিক ভয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। আর এসব কিছু গাছের নিচে দাঁড়িয়ে শুনছিল রঘুবীরের কাজের লোক। মালিক, মালিক, অবিশ্বাস্য খবর আনেছি। আপনার মন ঘুরে যাবে মালিক। এখন এর চেয়ে বড় দুর্যোগ আর কি হতে পারে? আমার মেয়ে চলে গেছে, স্ত্রী চলে গেছে, আমি নিজেই অসুস্থ। এখন আমার কাছে আর কি রয়ে গেছে? মালিক, মালিক, আপনার মেয়ে কাব্যা বেঁচে আছে। আমি নিজ চোখে দেখেছি। মেলায় সে কাঠ বিক্রি করছিল এবং এক তান্ত্রিক ওকে মারতে এসেছিল, কিন্তু তার কংসন থেকে এমন আলোর ঝলক পড়লে তান্ত্রিক ভয়ে পালিয়ে গেল। তুমি কি সত্য বলছো? তাহলে ওকে এখানে নিয়ে এসো। চলো, আমাকে ওর কাছে নিয়ে চলো। ততক্ষণে পদ্মা এসব শুনে ফেলেছে। অমন ছেলে, এখনই আমাদের হাভেলি ছেড়ে পালাতে হবে। কাব্যা বেঁচে আছে এবং হরিয়া ওকে দেখেছে। যদি তোমার পিতাকে খবর দেয়, তারা আমাদের বাঁচতে দেবে না। মহারাজ, কাব্যা তো এখনো বেঁচে আছে। ওর বাবা ওর কাছে গেছে। যদি সব সত্যি জানতে পারে তাহলে আমাদের আর রক্ষা থাকবে না। তাহলে শেষ পর্যন্ত তুমিও এসে গেছো। আমি তো অনেক দিন থেকেই তোমার আগমনই অপেক্ষা করছিলাম। আমি কাব্যাকে মেরে ফেলতেই এসেছিলাম, কিন্তু তার ভেতর এমন এক অদৃশ্য শক্তি আছে যা তাকে রক্ষা করে যাচ্ছে। আমি পরাস্ত হয়ে ফিরে এসেছি। বাবা, এখন আপনি আমাদের সাহায্য করবেন। তার স্মৃতি মুছে দিন, যেন সে আমাদের চিনতে না পারে। আর তুমি ঠিক বলেছ, তিনিও আমাকে অপমান করেছেন। সবার সামনে আমার মর্যাদা লজ্জিত করেছে। আমি এখনই তার সব স্মৃতি মুছে দেব। আমার বেটি, কেমন আছিস তুই? বহু বছর হলো তোকে দেখিনি। কে আপনি? আর আমাকে বেটি বলছেন কেন? আমার বাবা তো একজন গরিব কাঠুরিয়া। আমি তোর জন্মদাতা পিতা রঘুবীর। ছোটবেলায় তুই হারিয়ে গিয়েছিলি। না, আমি আপনাকে চিনি না। আমার পথ থেকে সরে দাঁড়ান বলছি। আমার বাবা দেখলে অনেক রাগ করবে। দেখো ভাই, কাব্যা আমার মেয়ে ছোটবেলায় জঙ্গলে হারিয়ে গেছিল। আজ 10 বছর পর আমার মেয়েকে খুঁজে পেয়েছি। আমার মেয়েকে আমায় ফিরিয়ে দাও, দয়া করে। না কাব্যা, আমাদের মেয়ে, আমরাই ওর বাবা মা, আর ও আমাদের ছেড়ে কোথাও যাবে না। তারপর রঘুবীর কিছু না বলেই চলে যায় আর জঙ্গলে গিয়ে মনের দুঃখে বসে পড়ে। হে সৃষ্টিকর্তা, আমার এ জীবন রেখে কি লাভ? আমার নিজের মেয়ে আমাকে চিনতে পারছে না। রঘুবীর, আমাদের মেয়ে তোমাকে চিনতে পারছে না, তার কারণ তাকে এক তান্ত্রিক জাদু করে রেখেছে। আরে সুগন্ধা, তুমি, আমি স্বপ্ন দেখছি না তো? কিন্তু আমাদের মেয়ে কি আর কখনো আমার কাছে ফিরত আসবে না? আমাদের মেয়ের হাতে একটি বিশেষ বালা আছে। এটি খুলে দিলেই তার পুরনো স্মৃতি মনে আসবে। এটা বলে সুগন্ধা অদৃশ্য হয়ে যায়। এরপর রঘুবীর আবার কাঠুরিয়ার বাড়িতে চলে যায়। গিয়ে প্রথমেই কাব্যার হাতে থাকা বালাটি খুলে ফেলে। তখন তার শরীর থেকে একটি আলোক রশ্মি বের হয়। বাবা, তুমি? আজ কতদিন পর তোমাকে দেখলাম। হে মেয়ে, চিনতে পেরেছিস? তাহলে বাবার সাথে বাড়িতে চল। বাবা, আমি তোমার সাথে গেলে ওনাদের ছেড়ে যাব না। ওনারা ছোট থেকে আমাকে লালন পালন করে বড় করেছেন। না মা, তোকে আলাদা হতে হবে না। এখন থেকে আমরা সবাই একই পরিবার। এভাবেই সবাই মিলে যায়। কিন্তু দুষ্টু নারী পদ্মার এখনও কিছু হয়নি। তাকে কি করা হবে সেটা দ্বিতীয় পর্বে দেখানো হবে। সেটা দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।